মোহাম্মদ শাফাত কাদির। আমি হাতবাক্সের প্রতিষ্ঠাতা এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি। আমাদের স্বপ্ন বিশ্বের প্রতিটি ঘরে হাতবাক্সের মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্যগুলো উপস্থাপিত হবে। আমি মোহাম্মদ খায়রুল বাশার সজল, অ্যাডমিন হেড হাতবাক্স। আমরা মনে করি আমরা আইডিয়েশনটাকে বিজনেসের একটা পূর্ণতা দিতে পেরেছি। আমি তানজিনা তারেক। আমি হাতবাক্সতে চিফ মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা থেকেই হাতবাক্সের উৎপত্তি। তুলির আঁচড়ে যেন জীবন্ত ছবি হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য। এ যেন এক হৃদয়ের বন্ধন। বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরার এই উদ্যোগ শুধুমাত্র ব্যবসায়িক নয়, এর পেছনে রয়েছে দেশপ্রেম, শিল্প আর বন্ধুত্বের গল্প। তখন 2013, আর 5টা সাদামাটা দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে কোনো এক বিকেলে ক্লাস শেষে 5 বন্ধুর আড্ডায় উঠে আসে এক গোপন বাসনা, দেশের ইতিহাস ঐতিহ্যকে বিশ্বের বুকে তুলে ধরবার। ব্যাস, যে কথা সেই কাজ। 2017 সালে মাত্র 4 লাখ টাকা নিয়ে যাত্রা শুরু করে 5 বন্ধুর এই উদ্যোগ হাতবাক্স। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় পূর্ণতার দিকে প্রতিষ্ঠানটি। এখন অন্তত 500 ধরনের পণ্য তৈরি করে এই প্রতিষ্ঠানটি। তাদের পুঁজি এখন কয়েক কোটি টাকা। সুপ্রিয় দর্শক, ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি পোলার আইসক্রিম নিবেদিত স্টার নিউজের বিশেষ আয়োজন ঈদ বন্ধুত্বের উৎসবে। আজকে আমাদের আলোচনা বন্ধুত্ব থেকে ব্র্যান্ড। যেই ব্র্যান্ডের 2জন স্বত্বাধিকারী আজকে আমাদের আলোচনার অতিথি। ঈদ মুবারক আপনাদের দুজনকে। ঈদ মোবারক। শুরুতেই তানজিনা তারেক আপু, আপনার কাছে আসতে চাচ্ছি যে এইবারের ঈদ আপনাদের কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, ঈদ অনেক ভালো কেটেছে। পরিবারের সাথেই বরাবর আমরা ঈদ পালন করেছি এবং ঢাকাতেই আছি, যার কারণে আজকে এখানে আসতে পেরেছি। আর ঈদ মানেই তো দেখা যায় যে সারা বছর টাইম পাই না, সো দেখা যায় যে ঈদের সময় একটু আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, একটু ভালো মন্দ রান্নাবান্না করা, পরিবারকে সময় দেওয়া। সো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। সেক্ষেত্রে আরেকটা বিষয় যদি বলতে চাই যে আপনার যেহেতু একটা প্রতিষ্ঠান আছে, আপনি দীর্ঘদিন শ্রম দিচ্ছেন এর পেছনে, আবার আরেকদিকে ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে আবার পরিবার বন্ধু সবার সঙ্গেই আসলে এই ঈদের সময়টাকে সবাই কিন্তু প্রত্যাশা করে যে একটা ভালো সময় কাটুক। সেক্ষেত্রে কিভাবে আসলে সমন্বয় করেন? শুরু করি ঈদের আগের দিন থেকে, লাইক চাঁদ রাতে কিছু মানুষের সাথে ঘোরাঘুরি করি। দেন হচ্ছে ঈদের দিন তো পরিবারের সাথেই কাটানো প্রেফার করি। আম্মু আব্বুর বাসায় যাই, দেখা করি ইনলজের সাথে, ওখানে যারা রিলেটিভস আছেন তাদের সাথে, যাদের সাথে সম্ভব দেখা করি। দেন হচ্ছে ঈদের পর দিনটাও ফ্যামিলির জন্য রাখি। দেন ঈদের থার্ড ডেতে দেখা যায় যে কখনো শাফাত ভাইদের সাথে দেখা করি, আমার পার্টনারদের সাথে দেখা করি, বিজনেস পার্টনারদের সাথে, কখনো আমার ফ্রেন্ডদের সাথে দেখা করি। যখন যেভাবে যে টাইম ম্যানেজ করতে পারে তার সাথে মানে অ্যাকোমোডেট করার ট্রাই করি। আর অফিস খোলার পরও দেখা যায় যে 1-2 দিন এই বন্ধটার রেস্টটা রয়ে যায়, তখনও দেখা করি। যার সাথে দেখা হয়নি তার সাথে হয়তো তখন একটু আর্লি বের হয়ে যাওয়ার সুযোগ থাকে, ঢাকা একটু ফাঁকা থাকে, সো তখনও দেখা করে ফেলি। এভাবে ম্যানেজ করতে হয় আর কি। আমরা একটু শাফাত ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। শাফাত ভাই, যেহেতু আপনাদের একটা পার্টনারশিপ আছে, দীর্ঘদিনের বন্ধুত্ব আছে, ঈদে তো গতানুগতিক সবারই একটা পরিকল্পনা থাকে, কিন্তু এই যে আপনাদের ব্যবসায় যে পার্টনারশিপ এবং এর মধ্যে আবার বন্ধুত্ব, ঈদ কেন্দ্রিক আপনাদের মধ্যে আসলে কি পরিকল্পনা থাকে? আমাদের আসলে যেটা হয়, দেখেন, আমরা যারা ব্যবসা নিয়ে কাজ করছি আর কি, আমাদের জন্য ঈদ হচ্ছে অ্যাকচুয়ালি ডাবল এজড সোর্ড। কেন এটা বলছি? কারণ হচ্ছে আমাদের ঈদের আগে যারা আমরা ছোট থেকে বড় হচ্ছি মাত্র ব্যবসায়, তো তখন আমাদের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং থাকে যে সময় মতো আমাদের যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের বেতন এবং বোনাস ক্লিয়ার করা। তো অনেক সময় দেখা যায় যে ওই জায়গাটাতে আমরা কিন্তু বেশি স্ট্রাগল করতে হয়, কারণ অনেক সময় অন টাইম আমার বিল আসতেছে না, অনেক সময় আমার প্রোডাক্টটা হয়তো অন টাইম ডেলিভারি হচ্ছে না, বা কোনো জায়গাতে পেমেন্টে ইস্যুস হচ্ছে। সো আমাদের হিসাবে বা ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, আমার ঈদ তখন থেকে শুরু হয় যখন
আমি আমার প্রত্যেকটা কর্মীর হাতে তার বেতন বোনাসটা পৌঁছে দিতে পারি। এরপর যদি আসি হচ্ছে আমাদের পরিবার বা আমার বন্ধু বান্ধব এবং আমার অংশীদার, তাদেরকে নিয়ে আমার ঈদের পরিকল্পনা। আমি আসলে খুব স্ট্রাকচার্ড একজন মানুষ। আমি আসলে ঈদটাকেও ওই ব্যবসা করতে গিয়ে বা কাজ করতে গিয়ে যেভাবে আমি একটা টু ডু লিস্ট বানাই, আমার ঈদটার জন্য পরিকল্পনা এরকমই থাকে যে হ্যাঁ, ঈদের এবার আমাদের কোম্পানি থেকে আমরা 7 দিনের বন্ধ নিয়েছি। সো এই 7 দিন যেটা শুরু হয়ে যাচ্ছে চাঁদ রাত থেকে, সো চাঁদ রাতে কার সাথে বের হব, ঈদের দিন কোথায় কোথায় যাব, এবং ঈদের পরের দিনগুলো আসলে কার সাথে কোথায় যাব, সেটা আমার আসলে ঈদের 1 সপ্তাহ আগেই স্ট্রাকচার্ড এবং প্ল্যান হয়ে থাকে। আপুর কাছে একটু আসতে চাই যে এই যে ঈদে আপনাদের যারা বা এই ব্যবসায় যারা পার্টনার রয়েছেন, আপনারা আসলে কত বছর ধরে এই বন্ধুত্বের মধ্যে আছেন? আমাদের পরিচয় 2014, শাবান ভাই 2014 থেকে, তখন থেকেই আসলে সম্পর্কটা খুব ভালো ছিল, যার কারণে হচ্ছে এটা পরবর্তীতে আমরা ব্যবসায়িক সম্পর্কে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সহজ হয়েছে। আসলে কমন একটা প্ল্যাটফর্ম ছিল, সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, সো যার কারণে হচ্ছে আমাদের জন্য সহজ হয়েছে। সো 14 থেকে বললে এখন তো 26, অলমোস্ট 12 বছর। আপনাদের শুরুটা কি বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল ব্যবসা, নাকি ব্যবসা থেকে বন্ধুত্বটা আরও বেশি গাঢ় হয়েছে? আচ্ছা, আমাদের সম্পর্কটা ছিল বেসিক্যালি, শাফাত ভাই তো আমার সিনিয়র, তো ইউনিভার্সিটিতে আমরা মানে বিভিন্ন ডিপার্টমেন্টে ছিলাম, আমরা ইউনিভার্সিটির একটা অনলাইন নিউজ পোর্টালে একসাথে ছিলাম। সো দেখা যেত তখন আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো হয়। তখন এটা মজা লাগতো, আচ্ছা এটা করে ফেলছি, ওটা মজা লাগতো, ওটা করে ফেলছি। তখন আসলে এই আপস ডাউনসগুলো একসাথে পার করা হয়নি। আর যখন আমরা বিজনেসে এসেছি, বিজনেসে আমাদের স্ট্রাগলগুলোও সেম, তো তখন দেখা গেছে যে আমাদের সব পার্টনারদের মধ্যে বন্ডিংটা আরও ভালো হয়েছে। শাফাত ভাই কিছু একটু আসতে চাই যে এই যে বন্ধুত্ব থেকে একটা ব্র্যান্ড তৈরি করার যে আপনাদের ওই সময় একটা স্বপ্ন ছিল, আমরা যতটা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখি বরাবরের মতোই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করে তাদের চাকরি বা ক্যাডার ভিত্তিক ক্যারিয়ার গড়ার একটা পরিকল্পনা থাকে, সেখানে একটা ব্যবসা দাঁড় করা শুরুতে আসলে কতটা চ্যালেঞ্জ ছিল? আসলে ব্যবসা শুরুতে তো সবগুলো ব্যবসারই নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকে। আমরা যে জায়গাটা থেকে লাকি ছিলাম সেটা হচ্ছে, যেটা বলছি যে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই কিন্তু আমি আমার বর্তমান যে অংশীদার বা আমার পার্টনার, তাদেরকে কিন্তু আমি চিনতাম। সো ওই টিম বিল্ডিংটাতে আমরা বেশ স্ট্রং ছিলাম। আমাদের যিনি ক্রিয়েটিভ হেড রবিউল হোসেন ভাই, উনি এখন পোল্যান্ডে আছেন হায়ার স্টাডিজে। তো রবিউল ভাইয়ের সাথে আমার বয়সের গ্যাপ প্রায় 4 বছরের। সো ওই যে বয়সের গ্যাপের জন্য আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এরকম একটা এনভায়রনমেন্টে বড় হই যে আমি আমার সিনিয়রকে পর্যাপ্ত সম্মানটা দেওয়াটা শিখি। এবং দ্বিতীয় যে জিনিসটা আমাদের মধ্যে সবচেয়ে ভালো কাজ করেছে সেটা হচ্ছে যে আমাদের যে পার্টনাররা আমরা আছি, আমরা ব্যবসা শুরুর আগেই কে কোন এরিয়া নিয়ে কাজ করব, কে কোন ডিপার্টমেন্টটা নেতৃত্ব দিব, সেটা আমরা খোলাখুলি আলোচনার মাধ্যমে এটা ফাইনাল করে নিয়েছিলাম। এবং যে কারণে দেখা গিয়েছে যে যখন ব্যবসাগুলো বড় হয়েছে বা আমরা আমাদের কাজের পরিসরটা বড় করেছি, আমাদের মধ্যে কিন্তু ওই রকম কোনো কলিশন আর পরবর্তীতে সৃষ্টি হয়নি। আর ইনিশিয়াল আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ফেস করেছি সেটা হচ্ছে আমরা এমন একটা কনসেপ্ট নিয়ে বাংলাদেশে কাজ করতে চাচ্ছিলাম যেটা অ্যাকচুয়ালি 2017 বা 2018 আগে বাংলাদেশের মার্কেটে ছিলই না। সো প্রথমত হচ্ছে আমাকে একটা নলেজ ব্যারিয়ারকে কিন্তু ডিঙ্গিয়ে মানুষের কাছে পৌঁছাতে হয়েছে। মানুষ তাদের বাসায় হয়তো স্ট্যাচু অফ লিবার্টি বা হচ্ছে গিয়ে দিল্লি আগ্রার তাজমহলের মিনিয়েচার রাখতে তখন অভ্যস্ত, কিন্তু তারকে সেই জিনিসটা বোঝানো যে ওয়াই আপনি বাসায় তাজমহল রাখবেন, তাজমহলের পাশাপাশি আমাদের স্বাধীনতার ধারক ও বাহক আমাদের স্মৃতিসৌধটা রাখেন না, লুইয়াই কানের যে অসাধারণ সুন্দর সৃষ্টি সংসদ ভবনটা রাখেন না। সো বাংলাদেশের স্থাপত্য শৈলীর যে মিনিয়েচার হতে পারে এবং সেটা যে একটা ডেলিগেশনের গিফট হতে পারে বা হোম ডেকোরের আইটেম হতে পারে, সেটা আমাদেরকে বোঝাতে এবং ওই ইনিশিয়াল মার্কেটটা ক্যাপচার করতে আমাদের বেশ লম্বা সময় পার করতে হয়েছে। আর এরপরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল নিয়ে আমরা বেশ একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করি, কারণ আমরা বাংলাদেশে মিনিয়েচার বলেন বা ট্যুরিজম সুভিনির বলেন, এটার পায়োনিয়ার। সো যেহেতু আমরা এটা নিয়ে সর্বপ্রথম কাজ করা শুরু করেছি, উই ডিড নট হ্যাভ এনি গাইডলাইন যে প্রপার র মেটেরিয়ালটা কী হবে। সো আমাদের অলমোস্ট 8 থেকে 9 মাস কিন্তু ওই পারফেক্ট র মেটেরিয়াল যেটা, সেটা R&D করতে চলে গিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আমি র মেটেরিয়ালটা আইডেন্টিফাই করে ফেলতে পেরেছি এবং মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে হ্যাঁ, আগ্রার তাজমহলের পাশাপাশি আপনি বাগেরহাটে 7 গম্বুজ মসজিদটাও রাখেন, তখন কিন্তু আমার মার্কেটটা বেশ ভালো হয়েছে এবং ওই ভালোর ধারাবাহিকতাটা কিন্তু আমরা এখনও ধরে রাখতে পেরেছি। আপুর কাছে একটু ফিরতে চাই যে আপু, যেহেতু আপনারা একটা বন্ধুত্বের জায়গা থেকে একটা ব্র্যান্ড দাঁড় করিয়েছেন, সেই জায়গাতে একজন নারী হিসেবে এই যে পথ চলা একসঙ্গে, পারিবারিকভাবে সামাজিকভাবে এইখানে আসতে আসলে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? আমার ক্ষেত্রে হ্যাঁ, শাফাত ভাইকে যেহেতু আমি চিনতাম, সো আমি আসলে বিয়ের পরেই জয়েন করেছি হাত বাক্সতে। তো শাফাত ভাইকে যেহেতু আমি আগে থেকেই চিনতাম, সো আমার হাজব্যান্ডের একটু আইডিয়া ছিল, যদিও ওইভাবে পরিচয় ছিল না,
বাট আইডিয়া ছিল যে না আচ্ছা ঠিক আছে ওদের সাথে আমি যেতে চাচ্ছি বিজনেসে। সো আমার হাজব্যান্ড আমাকে যেটা বলেছে অ্যাট ইউর ওন রিস্ক, তুমি যাও, বাট হচ্ছে আমি বেসিক্যালি একটা ভালো জব ছেড়ে আমি ভাইয়াদের সাথে জয়েন করি। সো আমাকে তখন বলেছে যে অ্যাট ইউর ওন রিস্ক, তুমি এটা ছেড়ে যাচ্ছ, তুমি বিজনেসের ফিউচার কি এখনও জানো না, যেহেতু বিজনেস মাত্র ডেভেলপ হচ্ছে বা হবে এখন। সো আমি বললাম যে না আমি যেতে চাই, আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। সো আমাদের অফিস যেহেতু আজিমপুরে, সো এতে একটু ব্যাকডেটেড হিসেবে অনেকে মানে মনে করেন যে এটা একটু ব্যাকডেটেড এরিয়া। তো সেই ক্ষেত্রে হয়তো হ্যাঁ অনেকে বলেছে আজিমপুরে যাবা, এত দূরে যাবা কেন, কি দরকার, তুমি তো বিসিএস দিতে পারো যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছো, বা তুমি তো একটা ভালো জবে আছো, তুমি তোমার এই লাইফটাকে আরেকটু এক্সপ্লোর করো, জবে ছুটি ভালো, বিজনেসে তো তোমাদের দিন রাত থাকবে না, কিছু থাকবে না, আদৌ বিজনেসটা তোমরা দাঁড়া করাতে পারবা কি না, এই ধরনের কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছিল আশেপাশে থেকে। ইনফ্যাক্ট আমি যখন বিজনেস করছি, বিজনেস করার যখন 4-5 বছর হয়ে গেছে, তারপরেও সবাই আমাকে জিজ্ঞেস করে কি করো, বিজনেস করছি, কি বিজনেস, সুভেনির বিজনেস, আর কি করো, মানে একটা প্রশ্ন থাকে থেকেই যে আর কি করো, এটাই কি মেইন, বিজনেস করছো এটাই মেইন, অফিসে যাও, অফিস আছে তোমাদের, মানে এরকম একটা নেগলিজেন্সি ছিল প্রথম। পরের দিকে আসলে যখন মানুষ দেখেছে আমাদের বিজনেসের আউটপুটটা, হাতবাক্সের প্রোডাক্টগুলো দেখেছে, যখন দেখেছে যে এটার ভিজিবিলিটি অনেক জায়গায় হয়েছে, তখন আস্তে আস্তে না মানুষজন অ্যাপ্রিসিয়েট করা শুরু করে। আপনি একটু চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে আপনাদের এই যে ব্যবসা এত দূর পর্যন্ত এসেছে, একটা ব্র্যান্ড দাঁড়িয়েছে, এখন আপনাদের এই যে এখন যে পর্যায়ে আছে আপনাদের হাতবাক্স, আপনি আপনার জায়গা থেকে যদি বা সফলতার বিষয়টা বলতে চান, কতটুকু সফল হয়েছেন? আলহামদুলিল্লাহ বলবো আমরা অনেকটাই সফল, কারণ হচ্ছে আমরা যে স্ট্রাগলটা করেছি, আসলে আমাদের স্ট্রাগলটা যেহেতু সাফাত ভাই একবার বললো যে আমাদের মার্কেটটা একদম নিশ ছিল, ক্লায়েন্টরা জানতোই না, কাইন্ড অফ ক্লায়েন্টকে এডুকেট করে কিন্তু আমাদেরকে আগাতে হয়েছে, মানে ক্লায়েন্টের ডিমান্ডের অনুযায়ী কিন্তু আমরা আস্তে আস্তে প্রোডাক্ট এনেছি। আমরা একটা প্রোডাক্ট এনেছি, ক্লায়েন্ট ফিডব্যাক দিয়েছেন বা ক্লায়েন্ট অন্য কোনো প্রোডাক্ট ডিমান্ড করেছেন, দেন আমরা R&D করে ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করেছি। শুধু আমরা অনলাইনে না, আমরা অফলাইনে কর্পোরেটেও বেশ ভালো একটা মার্কেট গ্র্যাব করতে পেরেছি। এখন যদি বলি অনলাইনে বলেন বা কর্পোরেটেই বলেন, যদি সুভেনির নিয়ে কেউ চিন্তা ভাবনা করে, বেশিরভাগ মানুষের মনেই প্রথমে যেই নামটা আসে সেটা হচ্ছে হাতবাক্স। সেক্ষেত্রে আপনার যেহেতু একটা ব্যবসায় কেরিয়ার দাঁড়িয়েছে, আপনি একটা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, আমরা যদি একটু পেছনের কথা বিবেচনা করি যে স্টুডেন্ট লাইফে তখন নানা ধরনের কথা, নানান শঙ্কা ছিল, সেই জায়গা থেকে এখন যেই সফলতার জায়গায় এসে দাঁড়িয়েছেন, পেছনে যারা বিভিন্ন ধরনের আমাদের প্রতিবন্ধকতা ছিল আপনাদের ক্ষেত্রে, সেই জায়গাতে এখন কি মনে করেন যে আসলে তারা জবাব পেয়েছে এবং আপনাদেরকে দেখে তারাও আসলে আগ্রহ উদ্দীপনা নিয়ে আপনাদেরকে উৎসাহ দিচ্ছে কিনা? অবশ্যই এখন তারা অনেকটাই উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন, তারা অ্যাপ্রিসিয়েট করছেন, তারাও হয়তো অনেক সময় অনেক কিছু সাজেশন দেন। প্লাস হচ্ছে আমাদের হাতবাক্স রিলেটেড প্রোডাক্টগুলো দেখা যায় যে অনলাইন প্ল্যাটফর্মে তারা মাঝে মাঝে শেয়ারও করছেন যে এই ধরনের আইটেম আছে, তো তারা রেফার করছেন হাতবাক্সকে আমাদেরকে, তারা লিঙ্কও অনেকে ক্রিয়েট করে দিচ্ছেন যে আচ্ছা আমার এরকম পরিচিত আছে, ওনারা নিতে চাচ্ছে, তুমি একটু দেখো, ওনাদের সাথে কথা বলে দেখো, তোমাদের যদি ব্যাটে বলে মিলে তাহলে তোমরা দেখতে পারো। সো অবশ্যই যেই পর্যায়ে ছিলাম, যখন কিছুই মানে তাদের কাছে আমরা শূন্যতে ছিলাম, এখন তাদের কাছে আমরা আসলে অনেক বড় কিছু। সাফাত ভাইয়ের কাছে আসতে চাই যে সাফাত ভাই, আপনি যখন আপনারা এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন, তখন কি ভেবেছিলেন যে এখন যেই পর্যায়ে এসেছেন আসলে স্বপ্নই দেখেছিলেন শুধু, নাকি ভেবেছিলেন যে এই ধরনের পর্যায়টা পৌঁছবেন? এখন দেখেন, আমি যখন আমাদের হাতবাক্সটা শুরু হয়েছে, দ্যাট ওয়াজ ব্যাক ইন 2018, তো আমি যদি তখন বলি যে হ্যাঁ আমি পার্টিকুলার এত কোটি টাকা টার্নওভার করতে চাইতাম, আমার এত এমপ্লয়ি হবে, আমি আসলে এভাবে ভাবি নাই। আমার জাস্ট একটা স্বপ্ন ছিল যে আমি এমন একটা প্রোডাক্ট রেডি করতে চাই, এমন একটা আইটেম বানাতে চাই যেটা হচ্ছে সরাসরি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, শুধু দেশের মাটিতে না বিশ্বের দরবারে বাংলাদেশকে একটু ডিফারেন্টভাবে তুলে ধরবে। যে কোনো ধরনের ব্যবসায়ী শুরু করতে যারা চায়, একেবারে তরুণ, তারা নানা ধরনের শঙ্কার মধ্যে থাকে। আপনার কাছে যদি একটু জানতে চাই যে সেই 2018 সালের দিকে আপনারা কত টাকা নিয়ে কজনে এটা শুরু করেছিলেন, এবং এই যে 6 বছর আবার 7 বছর পর
আসলে কত টাকা এসে আপনাদের পুঁজি দাঁড়িয়েছে বা কতজন আপনারা কাজ করছেন এর পেছনে? আমরা যখন শুরু করেছিলাম আমরা আসলে খুবই ছোট্ট পরিসরে শুরু করেছি, কারণ হচ্ছে আমরা মোটামুটি আমাদের যারা অংশীদার ছিল আমরা সবাই মিডল ক্লাস আপার মিডল ক্লাস ফ্যামিলি থেকে, এবং আমার মনে হয় সবার ক্ষেত্রেই সেম ছিল যে কারো ফ্যামিলি থেকেই 100% এগ্রি করে নেয় যে তুমি ব্যবসা করতে চাও। ইভেন আমার আব্বা এটা নিয়ে খুবই আমার সাথে ডিসস্যাটিসফাইড ছিলেন। সো আমাদেরকে এখানে যত টাকাই আনতে হয়েছে সেটা হয়তো ইদার আমাদের টিউশনি করে জমানো টাকা, বা হচ্ছে আমরা হাত বাক্স শুরু করার আগে আরেকটা কর্পোরেট সাপ্লাইজের ব্যবসা শুরু করেছিলাম। তো আমার আলটিমেটলি যে ক্যাপিটালের যোগানটা আমি আসলে ওই ব্যবসার যে প্রফিট সেখান থেকে আমি টাকাটা যোগান দিয়েছি। সো যদি বলি স্পেসিফিক্যালি 2018 সালে আমরা মাত্র 4.5 লাখ টাকা মূলধন নিয়ে শুরু করেছিলাম। আমাদের 450 বা 500 স্কোয়ার ফিটের 2 রুমের একটা অফিস ছিল, আমাদের একটা এমপ্লয়ি ছিল। এখন আমার মনে আছে আমরা একটা টেবিল এবং 6টা চেয়ার নিয়ে আমরা শুরু করেছিলাম আর কি। একটা রুমে বসে আমরা হয়তো যেখানে বিজনেস প্ল্যান করছি, ডিজিটাল মার্কেটিং করছি, পাশের রুমেই আমাদের ফ্যাক্টরি এবং কালারের কাজ হতো। এবং অনেক সময় দেখা যেত যে ওইখানে কাজের কারণে আমাদের পাশের যে রুম যেখানে আমি কাজ করব সেখানে কাজ করা সম্ভব হতো না, কারণ আলটিমেটলি ওইখানে মেশিনারিজ চলছে, ওইখানে প্রোডাকশনের কাজ চলছে। এবং ফাস্ট ফরওয়ার্ড যদি 7 ইয়ার্স বা 6 ইয়ার্সে আসি, আমি যেটা বলবো সেই একটা এমপ্লয়ি থেকে হাত বাক্স আজকে অলমোস্ট 65 এমপ্লয়ির একটা ফ্যামিলি। আমাদের যে মাত্র 4.5 লাখ টাকা থেকে শুরু করেছিলাম সেটার টার্নওভার এখন আমরা 8.5-9 কোটি টাকায় নিয়ে যেতে পেরেছি। এবং আমরা জাস্ট একটা ক্যাটেগরির 5টা প্রোডাক্ট নিয়ে শুরু করেছিলাম, 5টা মিনিয়েচার রেপ্লিকা নিয়ে। আজকে ধরেন হাত বাক্সের প্রায় 22টা ক্যাটেগরিতে 1200-র উপরে প্রোডাক্ট আছে, যেই 1200 প্রোডাক্টের হয়তো 1000 প্রোডাক্টই কোনো না কোনোভাবে আমাদের দ্বারা ডিজাইন করা বা আমরা ইন্সপায়ার করেছি। আমরা ব্যবসার সফলতার কথা জানলাম। তানজিনা আপু, আপনার কাছে একটু ফিরতে চাই যে এই যে আপনারা এত দূর পর্যন্ত আসলেন, সেখানে বন্ধুত্বেরও কিন্তু একটা পরীক্ষার ব্যাপার থাকে, যে 7-8 বছর একসঙ্গে চলা, এত বছর পরে এসে যে একটা ব্যবসা বড় করে দাঁড় করানো, সেখানে আপনাদের যে বন্ধুত্বের জায়গাটা সেইটা কি একটা পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয়েছেন, এমনটাই কি আসলে দেখা যাচ্ছে? বলা যায়। হ্যাঁ, এমন না যে মনোমালিন্য হয় না, মন খারাপ হয় না, অনেক সময় হয়। হ্যাঁ, যে আমি বললাম সাফাত ভাই আমরা এটা করতে পারি, সাফাত ভাই হয়তো ওই মুহূর্তে মনে করলেন যে এটা ফিজিবল না, বাট আমার খুব ইচ্ছা করছে করতে, বাট ঠিক আছে আমাদের সাফাত ভাই সজল সবাই মিলে আমরা ডিসিশন নিলাম করব না। মন খারাপ হয় না, তা না, কিন্তু হচ্ছে আমাদের রেসপেক্টের জায়গা থেকে আমরা মনে করি যে হ্যাঁ অবশ্যই ভালো বুঝেই না করা হচ্ছে জিনিসটা, বা হচ্ছে হ্যাঁ ঝগড়াঝাটি তো হয় সাফাত ভাই, টুকটাক হয়, এই কথা ওই কথা নিয়ে লাগে, কিন্তু দিন শেষে হচ্ছে আমরা মনে করি যে আমাদের বিজনেসটাকে বড় করতে হলে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে, একজন একজনের প্রতি রেসপেক্টফুল থাকতে হবে, এবং আমাদের বিজনেসের জন্য যেটা ভালো পরিশেষে আমাদেরকে ওইটাই করতে হবে। সো ওইভাবে আমার মনে হয় হ্যাঁ আমাদের বন্ধুত্বটা, আমার ঝগড়াগুলো মনে হয় বন্ধুত্ব ভালোও হয় না, মিলমিশেও হয়ে যায় আমাদের মধ্যে, সবার মধ্যে। সো আলহামদুলিল্লাহ ভালোর দিকটাই বেশি আমাদের। আবার একটু ঈদে ফিরতে চাই, যে যেহেতু এখন ঈদ চলছে, সেই জায়গাতে আপনাদের মধ্যে আবারও যে এই হাত বাক্সের মাধ্যমে আপনারা যে বন্ধুত্বের মধ্যে একটা ভালো সম্পর্ক, সেখানে ঈদ কেন্দ্রিক আসলে কোনো পরিকল্পনা, কোথাও ঘুরতে যাওয়া এবার কোনো প্ল্যান আছে কিনা? বা এটা আসলে আমাদের প্রতি ঈদেই আমরা করি। তো আমাদের যেটা দেখা যায় যে আমাদের যেহেতু জুয়েল ভাই দেশে নাই, এবং আমাদের আরেকজন পার্টনার যে আজকে আসলে একটু ব্যক্তিগত কারণে আমাদের সাথে জয়েন করতে পারি না এখানে, খায়রুল বাসার সজল, ও দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম ঢাকার বাইরে থাকে, মানে ওর পৈতৃক নিবাসে ওকে থাকতে হয়। সো দেখা যায় যে ঢাকায় তখন আমি আর তানজিনা থাকি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সজল থাকে। গত বছর আলহামদুলিল্লাহ আমরা 4জন পার্টনারই হয়তো অনেক বছর পর একসাথে দেশে ছিলাম আর কি। সো যদি পার্টিকুলারলি এই ঈদের কথা বলি, তাহলে পরিকল্পনা আছে সজল ঢাকায় ফিরে আসলে আমাদের আরও যারা ডিরেক্টর প্যানেলে আছেন তাদেরকে নিয়ে আমরা একসাথে হয়তো কোনো মুভি দেখতে যাব, এবং হয়তো সেদিন মুভি দেখে বের হওয়ার পরে একসাথে সবাই মিলে ডিনার করবো। আপাতত এতটুকুই প্ল্যান। আমরা যেটা করার চেষ্টা করি ঈদে, যে দেখেন সারা বছরই আমরা একসাথে থাকি, সো আমরা চাই না যে ওই ঈদের সময় মাল্টিপল প্ল্যান করে আমাদের নিজস্ব যেই পরিবার বা আমাদের নিজস্ব যে রিলেটিভ মহল তাদের এখানে কোনো একটা প্ল্যানকে কাটছাট করি। সো দেখা যায় ঈদের সময় 5-7 দিনের ছুটি পাই আর যাই পাই, একটা দিন ডেডিকেটেডলি আমাদের পার্টনারদের জন্য থাকি। সেদিন হয়তো দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একসাথে থাকা হয়, বাকি দিনগুলো আসলে তখন নিজ নিজ পরিবার, নিজ নিজ আত্মীয় স্বজনের ঘরানাতেই থাকা হয়। আচ্ছা, আপুর কাছে একটু জানতে চাই যে এই ঈদ কেন্দ্রিক যে যারা চাকরিজীবী তারা তো 5-7 দিনের একটা ছুটি পান, ভাইয়া যেমন বলছিলেন যে আপনারাও একটা ছুটি পান, আসলেই কি একটা প্রতিষ্ঠানের স্বত্বাধিকার হিসেবে সেই প্রতিষ্ঠানটিকে 5-7 দিনের জন্য একেবারে ভুলে থাকতে পারেন কিনা এই ঈদ কেন্দ্রিক? কখনোই পসিবল হয় না, বিকজ হচ্ছে আমাদের বিজনেসের যেই প্যাটার্নটা, সেটাতে দেখা যায় যে আমাদের কোনো না কোনো কর্পোরেট অর্ডার ঢুকে ঈদের আগে, যেটা ঈদের পরে ডেলিভারি লাগবে, এবং ঈদের ছুটিতে আমরা এটা নিয়ে কনসার্ন থাকি সবাই আসবে কি না,
তো দেখা যায় যে আমরা নিজেদের সাথে যোগাযোগের পাশাপাশি আমাদের যারা আমাদের টিম মেম্বাররা আছে তাদের সাথে যোগাযোগ করি মাঝে মাঝে। এমন না যে তাদের ঈদ স্পয়েল করে দিচ্ছি, বাট আমাদের গ্রুপের মধ্যে হাই হ্যালো তোমরা অন টাইমে চলে এসো এই ধরনের কথাবার্তা হয়, বা কেমন কাটলো ঈদ, সবাই শুভেচ্ছা বিনিময় করা, এগুলো চলে। আর হচ্ছে যেহেতু আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে, সো অনলাইন প্ল্যাটফর্মেরও রেসপন্সগুলো কেমন যাচ্ছে, ঈদের বন্ধে অর্ডার ঠিকমতো আসছে কি না, ঈদের পরে কতদিনের মধ্যে অর্ডার ডেলিভারি করতে হবে, এগুলো তো মাথায় ঘুরতেই থাকে। প্লাস হচ্ছে কর্পোরেট অর্ডারের ক্ষেত্রে ঈদের পরে কর্পোরেট অর্ডারগুলো কত তাড়াতাড়ি তুলতে পারবো। আমার যদি কালার আর্টিস্ট গ্যাপ দেয়, মানে 3-4 দিন পরে জয়েন করে, তাহলে তার কালারের পোর্শনটা কে কালার করবে, এই ধরনের চিন্তা মাথার মধ্যে ঘুরতেই থাকে। আসলে আমাদের ঈদটা হচ্ছে, ব্যবসাটা আসলে আমাদের নিজেদের অস্তিত্বের সাথে মিশে গেছে। এখন ঈদ যেমন ঠিক আছে, আমরা পরিবারের সাথেই আছি, কিন্তু অবশ্যই ব্যবসাকে ভুলে না, ব্যবসা আমাদের সাথেই থাকে সবসময়। আপনাদের জন্য শুভকামনা এবং ভালো থাকুক আপনাদের বন্ধুত্ব এবং হাত বাক্স। থ্যাংক আপনাকে ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন আমন্ত্রণ করার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, পোলার আইসক্রিম নিবেদিত স্টার নিউজের বিশেষ আয়োজন ঈদ বন্ধুত্বের উৎসবে এই ছিল আজকের আয়োজন। আমরা দেখেছি কিভাবে গড়ে উঠেছে হাত বাক্স এবং বন্ধুত্ব থেকে কিভাবে গড়ে ওঠে একটি ব্র্যান্ড। স্টার নিউজের সঙ্গেই থাকুন। ঈদ মুবারক।